আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা রিউমেটিক ফিভার বা বাতজ্বর নিয়ে আলোচনা করতেছি। আমি এই বাতজ্বর নিয়ে আমার রুগী দেখার যে প্রেজেন্ট কমপ্লেইন গুলো বা ফলো আপ এগুলো নিয়ে খন্ড ভাবে অনেক ভিডিও আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে বাতজ্বরের ডেসক্রিপশন সহ ডিজিজ ডেসক্রিপশন সহ A to Z আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত যদি শোনেন, রোগী, ডাক্তার, ছাত্র, সাধারণ মানুষ যারা রোগ সম্পর্কে জানতে চান, সচেতনতা বাড়াতে চান, সচেতন হতে চান, উভয়েই উপকৃত হবেন ইনশাআল্লাহ। বাতজ্বর বা রিউমেটিক ফিভার এটা একটা ইনফ্লেমেটরি ডিজিজ বা বাংলায় যেটাকে প্রদাহজনিত রোগ বলা হয়, যেটা হার্ট, আমাদের জয়েন্টগুলো, চামড়া বা চর্ম, মস্তিষ্ক এগুলোকে আক্রমণ করতে পারে বা আক্রান্ত হতে পারে। সাধারণত গলায় সংক্রমণ হয়। 2 থেকে 4 সপ্তাহ পরে এই রোগের মূল লক্ষণগুলো প্রকাশ পায়। আচ্ছা, বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই রোগ হয়ে থাকে। কারণ কি কারণে হয়, রোগীরা জিজ্ঞেস করে যে আমার এই রোগটা কি কারণে হয়, ওই রোগটা কি কারণে হয়, এরকম যে কারণ জানতে চান, তার মধ্যে এটা অন্যতম। রিউমেটিক ফিভার বা বাতজ্বর বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে। আমরা চিকিৎসকরা যেটা জানি, দেখি, যেই এইজের রোগীগুলো আসে সাধারণত দেখি 5 থেকে 15 এবং 25 থেকে 35 বছর বয়সীদের মধ্যে এই রোগটা বেশি হয়। স্টার্টিংটা ছিল 5 থেকে 15, 8, 10, 12, 14, 15 এর মধ্যে। স্টার্টিংটা ছিল 25, 26 এরকম চলতেই আছে। আচ্ছা, এই বাত রোগের অনেকগুলো উপসর্গ আছে, আর বাতজ্বরের এই উপসর্গগুলো মিল যখন হয় তখনই আমরা এটাকে বাতজ্বর বলে থাকি। বাতজ্বর সাধারণ লক্ষণসমূহ হচ্ছে জ্বর এবং জয়েন্টে ব্যথা, দুটা জিনিস। জ্বর হবে, জয়েন্টে ব্যথা হবে। আবারও এর মধ্যে বলে রাখি, জ্বর এবং জয়েন্টে ব্যথা মানেই যে বাতজ্বর তাও কিন্তু না। কিন্তু ফার্স্ট স্টার্টিংটা জ্বর হবে, জয়েন্টে ব্যথা হবে। এবং এই বাতজ্বর থেকে ম্যাক্সিমাম রোগীদের হার্ট অ্যাটাক হয়, হার্ট আক্রান্ত হয়, অ্যাটাক বলবো না, আক্রান্ত হয়। বাতজ্বর থেকে হার্ট আক্রান্ত হয় এবং শরীরের বিভিন্ন টিস্যুর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়। আবার যাদের শরীরে জিনগতভাবে বংশ থেকে আসতেছে, তাদের মধ্যেও খুব সহজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, শেষে আবারও বলবো, ধরেন কোনো মায়ের বাতজ্বর আছে, তার গর্ভে যে সন্তানটা আছে তারও যে বাতজ্বর হবে এমন কথাও কিন্তু ক্লিয়ার স্পষ্ট বলা যাবে না। কারণ আমরা দেখছি মায়ের বাতজ্বর ছেলের নেই, মেয়ের নেই। আবার বাবা মা দুজনেরই আছে, বা বাবার আছে বা মায়ের আছে, ছেলে সন্তানেরও আছে, এইরকম পাচ্ছি। তাই স্পষ্টভাবে বলা যাবে না। তাদের মধ্যে এই বাতজ্বরের রোগটা বা বাতজ্বরটা বেশি দেখতেছি। কারা বেশি আক্রান্ত হচ্ছে? খুঁজলে পাওয়া যাচ্ছে বা দেখতে পাচ্ছি যেটা, যে রোগীরা পুষ্টিহীনতায় ভোগে এবং যারা হতদরিদ্র পরিবার বা বলতে পারেন দারিদ্রতার কারণেও এই রোগ কিন্তু হতে পারে। এটা বাস্তব
প্র্যাকটিক্যাল জীবন থেকে বলছি। এখন যারা ধনী তাদের যে হবে না এমনটা না, হতে পারে, কিন্তু বেশি দেখা যাচ্ছে যারা পুষ্টিহীনতায় ভুগতেছে এবং যারা দরিদ্র দরিদ্র তাদের মধ্যে। আচ্ছা, কজেশন কি? ইতিমধ্যেই বলে ফেলেছি, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস নামক এক ধরনের সংক্রমণ থেকে এটা হচ্ছে। দরিদ্র, এই দরিদ্রর মধ্যে যেগুলো ইনক্লুড করব, যে যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকে না, বা যে পরিবারে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, স্যাঁতসেঁতে জায়গায়, ঠান্ডা জায়গায়, বা স্যাঁতসেঁতে পরিবেশ, ঠান্ডা পরিবেশ জনিত কারণেও এই রোগ হতে পারে। এবং প্রধান কারণগুলো যদি জিজ্ঞেস করেন, প্রধান কারণগুলোর মধ্যে এটা একটা অন্যতম কারণ। এছাড়াও যেই বাচ্চাদের, যে মানুষের, যে শিশুর দীর্ঘদিন ধরে খসপচড়া ছিল, স্কিন ডিজিজ ছিল, টনসিলের ইনফ্লামেশন ছিল, টনসিল রোগে আক্রান্ত ছিল, তাদেরও এই বাতজ্বর হওয়ার আশঙ্কা বা আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। হবেই এমনটা বলছি না, সম্ভাবনা বেশি। আচ্ছা, বাতজ্বর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে পারি, কিন্তু যতই পরীক্ষা নিরীক্ষা করি না কেন, এর অ্যাকুইট এবং সেকেন্ডারি দু ধরনের সিমটমস আছে। সোজা বাংলা কথায় যেটাকে আমরা মুখ্য এবং গৌণ উপসর্গ বলে থাকি, অ্যাকুইট এবং সেকেন্ডারি। আচ্ছা, তো বাতজ্বর যে 100% হয়েছে, সেজন্য এই মুখ্য এবং গৌণ উপসর্গের প্রত্যেকটা লক্ষণের সঙ্গে মিল থাকবে, আর হলে এই লক্ষণগুলো রোগীর মধ্যে পাবই। এবং স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সংক্রমণ সেই রোগীদের মধ্যে প্রমাণিত হয় বা আমরা পরীক্ষায় পাই। তবে তখনগা আমরা সে রোগীর যে বাতজ্বর হয়েছে সে বিষয়ে আমরা স্পষ্ট বা রোগীকে নিশ্চিত করি। এখন কথা হলো, মেইন অ্যাকুইট বা ফার্স্ট স্টেজের সিমটমসগুলো কি? ফার্স্ট স্টেজের সিমটমসগুলোর মধ্যে আমাদের যে স্কিন আছে, এই স্কিনের নিচে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছোট আকারের, স্মল আকারের ব্যথাহীন কিছু পিণ্ড বা মাংসপেশি দেখতে পারি, বা ত্বকের ওপরে লালচে লালচে ভাগ, অনেক সময় আর্টিকেরিয়ার মতো হতে পারে। 2 নাম্বার পয়েন্ট, আমাদের যে জয়েন্টগুলো আছে, যেটাকে বাংলায় আমরা অস্থি সন্ধি বলি, সেগুলোর ইনফ্লামেশন, ব্যথা এবং ফুলে যাবে। 3 নাম্বার পয়েন্ট হলো, ধরেন এরকম ফুলে গেছে, জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, অ্যাসপিরিন বা পেনিসিলিন জাতীয় ওগুলা ওষুধ দিল, খেলেন দিলেন, ভালো হয়ে গেল। আবার যেই জয়েন্টটা অ্যাটাক হয়েছিল ওটা থুয়ে আরেক জায়গায় যেতে পারে, মাইগ্রেট করতে পারে ব্যথাগুলো, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট, আরেক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট, এরকম মাইগ্রেটও করতে পারে। কিছু নার্ভাস সিস্টেমের জটিলতা পাই, ফলে ফলে মাংসপেশির অস্বাভাবিক একটা ট্রিমলিং লক্ষ্য করি, প্যালপিটেশন লক্ষ্য করি, বা কার্ডাইটিস, এই ধরনের টার্মগুলো আমাদের সামনে হার্ট কেন্দ্রিক চলে আসে। সেকেন্ডারি যে সিমটমসগুলো, উপসর্গগুলো আমরা পাই, রোগীর মধ্যে জ্বর থাকে। জ্বর কিন্তু পরে বলছি, ব্যথার সঙ্গে জ্বর বলেছি, আবার এখন কি বলছি, শুধু জ্বর। জয়েন্টগুলোতে ব্যথা এখন শুরু হয়ে গেছে, প্রত্যেকটা জয়েন্টে। সকালবেলা ঘুম থেকে উঠার পরে রোগী প্যারালাইজড হয়ে গেছে, আস্তে আস্তে রোদ বাড়বে, রোগীর ব্যথা কমবে, ও স্বাভাবিক চলাফেরায় যাইতে পারবে। অনেক সময় আমরা ডাক্তাররা কি করি, রক্তের ইএসআর এবং সিআরপি, সিবিসি, কমপ্লিট সিবিসি করলে এই দুটো দেখি যে অনেক হাই, বাত হলে এ দুটো বাড়বে। যেমন ইএসআর 10-এর নিচে থাকলে খুবই ভালো, সেখানে দেখছে 80, 90, 100 এরকম হয়ে যেতে পারে। রোগী বলতে পারে আমাদেরকে যে, ডাক্তারবাবু, কাজ আগেও করেছি, এখনো করছি, আগে সারাদিন কাজ করে ক্লান্ত বোধ করিনি কখনো, কিন্তু এই বিছানা থেকে রান্নাঘরে গিয়ে একটু খুন্তি দিয়ে
রান্না করতে লাগলেই কেমন জানি বুকের মধ্যে ধড়ফড় শুরু হয়ে যাচ্ছে। আমার খুব ক্লান্ত বোধ করছে। আমি খুব ক্লান্ত বোধ হচ্ছি। কখনো, কখনো এসে বলতে পারে, "এই দেখেন বুকের বাম্পারে ব্যথা হচ্ছে।" এই ব্যথাটা এক্সটেন্ড করতেছে বিভিন্ন জায়গায়। বুক ধড়ফড়, ধড়ফড় করতেছে। এত জোরে প্যালপিটেশন হচ্ছে, একটু দূর থেকে হলে সেগুলো আমরা বুঝতে পারতেছি। কার্ডিয়াক অ্যাজমা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে। আমরা যখন ইসিজি করব, ইসিজি করতে দিয়ে ওই ইকোকার্ডিওগ্রামে আমাদেরকে যেতে হয় না। ইসিজিতেই দেখছি গন্ডগোল বেঁধে গেছে। তখন এই দুটো এই দুটো উপসর্গকে একত্রিত করে তখন আমরা ডায়াগনোসিস করে ফেলি যে হ্যাঁ, তুমি বাতজ্বরে আক্রান্ত। তুমি বাতজ্বরে আক্রান্ত। তখন ব্লাডের যে টেস্টগুলো আছে ওগুলোর লেভেল দেখার জন্য, কি অবস্থায় অবস্থান করছে সেগুলো বোঝার জন্য আমরা ফিজিক্যালি রোগীর যে অংশগুলোতে ব্যথা সেগুলো স্পর্শ করে দেখতে পারি। ব্লাডের পরীক্ষা, ডিসি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এগুলো স্টেপ বাই স্টেপ আমাদের প্রয়োজন অনুসারে আমরা করতে দিতে পারি এবং রুগীদেরকে তার রোগের অবস্থা জানানোর জন্য বা সে যদি নিজে জানতে চায় বা ডাক্তারের প্রয়োজনীয়তার জন্য অবশ্যই এই পরীক্ষাগুলো ভালো মানের জায়গা থেকে ডাক্তারকে করে নিয়ে এসে দেখানো উচিত বলে আমি মনে করি। এবং আমার কাছে যারা চিকিৎসা নিতে আসে আমি বাস তার লক্ষণগুলো শুনে যখন আমি বুঝতে পারি যে এই রোগের সম্ভাবনা আছে, তখন আমি সেই রোগটা লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ডায়াগনোসিসে পাঠাই। যখন ডায়াগনোসিস করে আসে এবং দেখি যে হ্যাঁ, সেটাই আমি দেখতে পাচ্ছি, প্রশ্নবোধক চিহ্ন উঠিয়ে ফেলি। মানে ডায়াগনোসিস হয়ে গেল সে এই রোগে আক্রান্ত। মানে বাতজ্বর, রিউম্যাটিক ফিভারে সে আক্রান্ত। এছাড়াও রাত্রেবেলা পা চাবাইতে পারে, প্রচুর চাবানি কামড়ানি। দড়ি দিয়ে বেঁধে গরম সেক দিলে যথেষ্ট আরাম হয়। তা না হলে রাত্রেবেলা ঘুমাইতে পারে না, শুধু পায়চারি করতে হয়, শুধু পায়চারি করতে হয়। মারাত্মক কষ্ট। এখন কথা হলো, যে গল্প শোনাইলেন, যে লক্ষণ শোনাইলেন, এ তো খুব খারাপ জিনিস। চিকিৎসা পরে নেব, ডাক্তারের কাছে পরে যাব। এখন আগে বলেন কি করলে আমি এই অবস্থায় যাব না? মানে প্রিভেন্টিভ কি? প্রতিরোধক কি? আমি কিভাবে সচেতন হলে, কিভাবে চললে আমি এই রোগে আক্রমণ বা আক্রান্ত হব না? দেখেন, আক্রান্ত হবেনই না এমন কথা বলা যাবে না। তবে সচেতনতার জন্য আপনার বাচ্চা, শিশু থেকে শুরু করি, তারপরে তো আস্তে, আস্তে ২৫ থেকে ৩৫ এর মধ্যে যাব। প্রথম কথা হলো, শিশুকে, আপনার বাচ্চাকে, আপনাকে সম্পূর্ণ পুষ্টি নিশ্চিত করতে হবে। আপনি যদি বাবা-মা হয়ে থাকেন, তাহলে আপনার বাচ্চার পুষ্টি নিশ্চিত আপনাকেই করতে হবে। বড়দের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এরপরে এমন সব খাবার-দাবার, এমন সব সিচুয়েশন, অবস্থান, বাসস্থান পরিবর্তন করতে হবে এবং বাচ্চাকে এতটা সাবধানে রাখতে হবে যেন সে কোনো ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত না হয়। এই জীবাণু থেকে যদি আপনার বাচ্চাকে, আপনার নিজেকে আপনি যদি রক্ষা করতে পারেন, তাহলে এই রিউম্যাটিক ফিভার হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। আচ্ছা, ছোটবেলায় দীর্ঘদিন অপুষ্টিতে ভুগেছেন, ফলে শিশুর রক্তে আমিষ এবং লৌহের অভাব হয়েছে, আগে পূরণ করেন। এখানে পজ করেন, করে আগে খুঁজে বা ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ওইটার অভাব আগে পূরণ করেন। কারণ ছোট থেকেই যদি আপনার শরীরের মধ্যে পুষ্টির এবং লৌহের অভাব থাকে, আপনি ধরে নিতেই পারেন 60 or 70% আপনার সামনে বিপদ আছে। বাতজ্বর আপনার শরীরে আসতেছে। আপনার বাচ্চার শরীরে আসতেছে। তাই আল্লাহর হস্তে বলবো, আপনার শিশুর পুষ্টি নিশ্চিত আপনাকে করতে হবে। আচ্ছা, এরপরে যেহেতু জীবাণুর কথা বললাম, এই জীবাণু নাক দিয়ে,
মুখ দিয়ে বাতাসের সাথে ঢুকতে পারে ঢুকতে পারে ফলে আপনি যেই জায়গাটায় থাকতেছেন ওখানের জন্য পর্যাপ্ত রোদ, আলো, বাতাস সবটা ঢুকতে পারে। কোনো স্যাঁতসেঁতে জায়গায় থাকবেন না, ঘুপড়ি চুপড়ি বাসা নিয়ে থাকবেন না, বড় পরিষ্কার প্রতিদিন ডিটারজেন্ট দিয়ে প্রয়োজনে স্যাভলন দিয়ে অ্যান্টিসেপটিক যেগুলো আছে এগুলো দিয়ে আপনার বাড়িকে ওয়াশ করেন অথবা একদিন পর পর করেন। আসবাবপত্রগুলো অ্যান্টিসেপটিক দিয়ে কাপড় ভিজিয়ে সেগুলো দিয়ে মোছেন। এক কথায় আপনি আপনার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাইলেই আপনি জীবাণু থেকে বাঁচতে পারতেছেন, আপনার বাচ্চাটাও বাঁচতেছে, আপনিও বাঁচতেছেন। এরপরে ভালো মানের অ্যান্টি অ্যালার্জিক বা কিটোকোনাজল এই টাইপের যে সাবানগুলো আছে, আমি আবার সাবানের পক্ষের মানুষ না, শ্যাম্পু যেগুলো আছে এগুলো দিয়ে আপনার বাচ্চাকে মাথা থেকে পা অবধি এবং আপনি নিজেও ভালো করে ডলে পরিষ্কার পরিচ্ছন্ন হন। প্রতিদিন একবার যারা মুসলমান আছেন ৫ ওয়াক্ত নামাজে তো ৩-৫-১৫ বার মিনিমাম হলেও গড়গড়া করেন, আপনাদের ভয় নাই মুখ দিয়ে কোনো জীবাণু ভিতরে যাওয়ার। অন্য ধর্মাবলম্বীরা যারা আছেন তাদের প্রতিও অনুরোধ করব দিনে একবার হলেও গড়গড়া করবেন। যদি হালকা গরম লবণ এবং আদা পানি হয় তাহলে খুবই ভালো হয়। এতে রোগ জীবাণু মুখ দিয়ে ভিতরে যাওয়ার আশঙ্কাটা অনেকটাই কমে যায়। আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা অনেক সময় কণ্ঠনালী সংক্রমণ হয়। ফলে যখনই এইরকমটা হবে, যখনই আপনার গলার হোর্সনেস আসবে, আপনার গলার ভয়েস পরিবর্তন হচ্ছে বা পেইন হচ্ছে, টনসিলে কেমন জানি ডাল পেইন শুরু হয়ে গেছে, বা একটু আইসক্রিম বা একটু ঠান্ডা বা একটু কল চিপে পানি খেলে গলা ধরতেছে, অনুগ্রহপূর্বক দেরি না করে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান। সে আপনার সমস্ত A to Z কথা শুনে যদি পরীক্ষা নিরীক্ষা লাগে সে দেবে, আদারওয়াইজ আপনার লক্ষণ অনুযায়ী আপনার অদ্ভুত লক্ষণগুলোর উপরে ডিপেন্ড করে সে সুন্দর প্রেসক্রিপশন করবে। দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনি কি হয়েছেন, সুস্থতা লাভ করছেন। এটা হলো প্রতিরোধক। এবার কথা হলো ব্যক্তিগত কথা। এখন এই আলোচনা থেকে একটা কথা আসতে পারে, তাইলে কি বাতজ্বর ছোঁয়া আছে? বাতজ্বর ছোঁয়াচে? স্পষ্ট ভাষায় বলছি, বাতজ্বর ছোঁয়াচে রোগ না। আপনি বাতজ্বরের রোগীর সঙ্গে উঠা বসা করতে পারেন, খেলতে পারেন, ঘুমাতে পারেন, খেতে পারেন, ঘনিষ্ঠ মেলামেশা করতে পারেন, আপনার কোনো বাতজ্বর হওয়ার সম্ভাবনা নেই। প্রথমে রিপিট করেছি, আবারও রিপিট করছি, গর্ভ অবস্থায় মা থেকে শিশুর শরীরেও, শিশুর দেহেও এর আক্রমণের সংখ্যা নেই। এখন বলবেন মায়ের রক্ত ও সব তোর মধ্যে যাচ্ছে, তাও নেই। কিন্তু খুব বেশি কাছাকাছি যদি থাকেন, তার গলায় যদি সেই জীবাণুটা থাকে, এই যে কথা বলার সময় অনেকের থুতু বের হয়, আবার লালা, গ্লাসে, এগুলো থেকেও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সাবানো, কামড়ানি, ব্যথা, জয়েন্ট ফোলা নিয়ে যে উপসর্গগুলো বললেন দুটো স্টেপে, দুটো টাইপে, তাইলে এখন প্রশ্ন হলো গিরার ব্যথা মানে গিরা মানে জয়েন্ট, আমাদের এদিকের মানুষ বলে হলো রুগীদের ভাষাগো, এগুলো শুনতে শুনতে এখন উগলায় বের হয়ে যায়। আর আমি তো ধরেন যে একটু এভাবেই মানে রুগীদের ভাষাতে যে যেভাবে বলে ওগুলো ভাষাতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বইয়ের ভাষা টাষা এগুলা বলতে গেলে মানুষ অত বোঝে না, সেজন্য মানে গিরা মানে জয়েন্ট। এই ব্যথা মানে কি বাতজ্বর? আচ্ছা, গিরা ফোলা অথবা ব্যথা, ব্যথা প্লাস জ্বর,
এইরকম সিম্পটমস আরো অনেক রোগে হতে পারে। দেখেছি। আমি এমনও রোগী দেখেছি, "ডাক্তারবাবু আমার জ্বর আসে, হাড়ের মধ্যে মনে হয় কড়মড়, কড়মড় করে উঠে যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।" এখন কি বলব ওকে? "তোমার বাতজ্বর হয়েছে?" পরীক্ষা-নিরীক্ষা করতে দিলে কিছু নাই। সব 0, সব নীল। তার মানে কি হচ্ছে? জয়েন্টে ব্যথা, জয়েন্টে ব্যথার সঙ্গে জ্বর মানেই বাতজ্বর না। বাতজ্বর ভাবা যাবে না। বাতজ্বরের জয়েন্টগুলো ফলে ব্যথা হয়, কিন্তু সেগুলো সহজেই কি যায় না। আবার উপযুক্ত লক্ষণ অনুযায়ী ওষুধ যদি যায়, তাহলে দেখবেন অচিরেই জয়েন্টের ব্যথাগুলা চলে গেছে। এখন আবার প্রশ্ন আসতে পারে যে এই যে জ্বরও চলে গেল, জয়েন্টের ব্যথাও চলে গেল, তাই মানে আমি ভালো হয়ে গেছি? আমাকে আর ওষুধ খেতে হবে না? আচ্ছা, এখন কথা হলো জ্বর চলে গেছে, ব্যথাও চলে গেছে। কিন্তু আপনি দেখছেন ব্লাড পরীক্ষা করতে গিয়ে আপনার এসও টাইটারটা বেশি। আপনার সমস্যা এখনো আছে। আপনার জ্বর ব্যথা নাই কিন্তু। আবার যে পরিমাণ আছে সেটা সহনীয়। আচ্ছা, এর উল্টাটা যদি আবার বলি, তাহলে সেগুলো থাকলেও ওটা কিন্তু বাতজ্বর না। তাহলে বাতজ্বর কি? ওই যে সিম্পটমস গুলো বললাম, ওই সিম্পটমস গুলো রোগীর মধ্যে স্পষ্ট থাকতে হবে। এরপরে ব্লাডের এই পরিবর্তনগুলো যখন আমরা পাবো, তখন ক্লিয়ার করব যে হ্যাঁ, এটা বাতজ্বর। আচ্ছা, রক্ত পরীক্ষা মধ্যে যেটা আরেকটা করতে দিই সেটা হলো এএস। এএস মানে অ্যান্টি স্ট্রেপ্টোসাইলিন, সরি, স্ট্রেপ্টোলাইসিন। এএস মানে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন। এটা পরীক্ষা করি। তারপরে এখন কথা হলো, অনেকে বলতে পারেন যে এএস বেশি হলেই কি বাতজ্বর? আমি তাও বলবো যে না, বাতজ্বর না। তাহলে এখানে মূল কথা কি আসলো? এখন কথা আসতে পারে আপনি বিটির বাপ, আপনি বেটার বাপ। এই হলো আপনার অবস্থা, আপনার আলোচনা। যে এগুলা বাড়লে বাতজ্বর হচ্ছে, আবার বলতেছেন এগুলা বাড়লেই বাতজ্বর না। এ কেমন কথা আপনি উল্টাপাল্টা শুরু করলেন? বন্ধুরা, উল্টাপাল্টা কিছু বলিনি। ওই যে উপসর্গগুলো বলেছি, ওই যে লক্ষণগুলো বলেছি, ওই লক্ষণগুলো মানে মুখ্য এবং গৌণ সেকেন্ডারি যে উপসর্গগুলো বললাম, এই উপসর্গগুলো যদি এই ব্লাডের রিপোর্টের পরিবর্তনের সঙ্গে একটা মানব শরীরে আপনি পান, তবেই আমরা তাকে সে রোগীর বাতজ্বর হয়েছে বলে বিবেচনা করে থাকি। আর যদি না হয়, তাহলে এটা কোনো সমস্যা না। এখন কথা হলো, আপনার কথা অনুযায়ী ওই যে উপসর্গগুলো ওগুলো আমার শরীরে নাই, তাও কি আমি ওষুধ চালায়া যাব? আমি বলবো আমি বলবো উপসর্গ ভালো হয়ে গেলেই বাতজ্বরের চিকিৎসা বন্ধ করা যাবে না। উপসর্গগুলো ভালো হয়ে গেলেই বাতজ্বরের চিকিৎসা থামানো যাবে না। বাতজ্বর একবার হয়ে চলে গেছে, বারবার হতে পারে। বাতজ্বর একবার ভালো হয়ে গেছে, বারবার হতে পারে। তাই বাতজ্বরের আক্রান্ত রোগীদের আমি বলবো, ভালো হয়ে যাওয়ার পরেও ৬ থেকে ১ বছর হোমিওপ্যাথি চিকিৎসা চালিয়ে যাবেন। এখন বলবেন তাহলে তো হলো অ্যালোপ্যাথি ডাক্তার দেখানোই ভালো। ভালো হয়ে গেলে আর ওষুধ খাওয়া লাগবে না। যান আপনি কোনো রিউমাটোলজিস্টের কাছে, আপনি কোনো মেডিসিনের ডাক্তারের কাছে, উনি স্পষ্ট ভাষায় আপনাকে বলে দিবে, সে যদি অভিজ্ঞ ডাক্তার হয়, যে বাবা তোমার জ্বর, তোমার ব্যথা, তোমার উপসর্গ যা ছিল, তোমার রক্তের যা প্রবলেম ছিল, এগুলো এখন সব সলভ। তারপরেও আমি বলছি, ওদের পেনিসিলিন বলে একটা ওষুধ আছে, এই পেনিসিলিনটা তুমি খেয়ে যাও। তা না হলে আবার এটা রিপিট আসতে পারে। আবার আসতে পারে। এটা রিকারেন্স ডিজিজের মধ্যে পড়ে। তাদের এটা স্পষ্ট কথা। আচ্ছা, এর পাশাপাশি এর পাশাপাশি ৬ থেকে ১ বছরের মধ্যে যদি আর না হয়, অনেক সময় না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এর পাশাপাশি বলবো, যাদের ওয়েট বেশি, অবশ্যই ওয়েটটা রিডিউস করতে হবে।
যারা বিড়ি খান, বাংলার বিড়ি আল্লাহর হস্তে খাবেন না, ওটা ছাড়বেন। যারা অ্যালকোহল, ক্যাফেন, কফি-টফি খান, তারা এগুলো ছাড়বেন। এখন কথা হলো চিকিৎসা কি? আচ্ছা, আমি যেহেতু অ্যালোপ্যাথি ডাক্তার না, তাই আমি তাদের চিকিৎসার কথা জানা থাকলেও এখানে বলতে পারছি না। তবে তারা ব্যথানাশক হিসাবে অ্যাসপিরিন খেতে দেয়, তারপরে প্রেডনিসোলোন জাতীয় ওষুধগুলো দেয়। অ্যান্টিবায়োটিকের মধ্যে বেনথাজিন গ্রুপের আছে, সেগুলো দিতে পারে। পেনিসিলিন আছে, তারপরে ইরাইথ্রোমাইসিন ধরনের যে ওষুধগুলো এগুলা দিতে পারে। আচ্ছা, যাকগে ওনাদের কথা। হোমিওপ্যাথিতে কি? বা প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে আসতেছি, হোমিওপ্যাথিতেও স্পেসিফিক বাতজ্বরের কোনো ওষুধ নাই। কোন মানুষটা বাতজ্বরে আক্রান্ত, ওই মানুষটাকে আমরা খুঁজে বের করি ওই মানুষের মধ্যে থেকে, তার উপরে প্রেসক্রিপশন করি, অটোমেটিক তার বাতজ্বর চলে যায়। আমি লক্ষ্য করি আজকে যেই দিনে এই ভিডিওটা রেকর্ড করছি, এই দিনের রুগীর অভিজ্ঞতা থেকেও বলছি, আপনারা রুগীরা এত কিছু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসে লুকান কেন বাবা? আপনারা মনে করেন যে আপনাদের ওই রোগের কথা বললে আমরা ওষুধ দিয়ে দেবো আর আপনারা ভালো হয়ে যাবেন? আপনারা কথা লুকান, মিছা কথা বলেন। আমি বলছি রুগীরা রাগ করবেন না, প্লিজ করেন, আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি। এরপরে সিমটমসকে বাড়ায়া দেন কেন? ওই যে অন্যদিকে পয়সা খরচ করতে করতে একবারে ঝোলাঝাপটি শেষ। এখন ভাবেন যে হোমিও ডাক্তার, যার নাই কোনো গতি, সে খায় হোমাপাতি, এর কাছে যদি একটু বাড়ায়া বলা যায় সে হয়তো দয়া মায়া করে ওষুধ দেবে। হোমিওপ্যাথি ডাক্তারের বাপেরও ক্ষমতা নাই। আপনি যতটুকু বাড়ায়া বললেন ওই অনুযায়ী যদি ও পোটেন্সি সিলেকশন করে, আর আপনার বডি যদি ওই রকম না হয়, আপনার লক্ষণ যদি ওই রকম না হয়, আপনার রোগ বাড়বে। অনেক রুগীরা আপনারা এসে বলেন না হোমিওপ্যাথি ওষুধ খেলে প্রথমে বাড়ে, আপনাদের জন্য বাড়ে, ডাক্তারের অনভিজ্ঞতার কারণে বাড়ে। আবার কিছু কিছু রোগ আছে অধর্ম, আগে বাড়বে এরপরে কমে যাবে, তারপরে বিদায় নেবে। এটা রোগের ধর্ম। কিন্তু আল্লাহর রস্তে দুহাত জোর করে বলছি, কোনো কিছু লুকাবেন না। সব সময় চেষ্টা করবেন আপনার রোগের শুরুটা কিভাবে হলো সেটা ডাক্তারকে বলার। আপনার রোগের যাবতীয় কষ্টগুলো কখন, কোন সময়, শারীরিক কাজ করলে মানসিক কোনো কষ্ট বাড়লে বা ইত্যাদি, এগুলো খুলে বলার চেষ্টা করবেন। আমি এরকম অজস্র রুগী দেখেছি, হোমিওপ্যাথির ডাক্তাররা বলেছে সারা জীবন ওষুধ খেতে হবে, ভালো হবে না, কিন্তু 2 মাস 3 মাস ওষুধ খেয়ে সে রোগী পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে। পরিপূর্ণ সুস্থতা লাভ করেছে কেন? সে তার পয়েন্টগুলো স্পেসিফিক ভাবে যতটুকু ততটুকুই বলেছিল, কারণ বলেছিল কোন সময়টাই বাড়ে, কি কি কষ্ট কিসে কমে, এগুলো সে কি স্মরণ করে করে রেখে সে বলতে পেরেছে। ফলে যাকে বলেছিল কোনোদিনই সারবে না, সারা জীবন ওষুধ খেতে হবে, সে উইদাউট মেডিসিন 2-3 মাস ওষুধ খেয়ে এখন দিব্যি চলতেছে, দিব্যি চলতেছে। তাই আমি রুগীদেরকে বলবো স্পষ্ট কথাগুলো আপনি যদি ডাক্তারের সামনে এসে বলতে ভুলে যান, প্রয়োজনে নিজের মতো করে নোট করে নিয়ে আসবেন, ওই নোটটা ডাক্তারের হাতে দেবেন। কোনো হোমিওপ্যাথি ডাক্তার যদি ওই ধরনের নোটগুলো দেখে বিরক্তি বোধ করে, কিঞ্চিত পরিমাণে যদি আপনি দেখতে পান, ওকে সালাম দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যান। ও ডাক্তার না, ও ডাক্তার না, ও বোঝে না। আর আপনি ওই নোটগুলো দিবেন, ওগুলো সে ভালো করে পড়বে, স্টাডি করে আপনাকে ওর আলোকে তার মতো করে তার যেগুলো জানা দরকার সেগুলো আপনাকে প্রশ্ন করবে। আপনি সুস্থতা লাভ করবেন, আপনারও উপকার, আপনি আরেকজনের কাছে গল্প করলে ওই ডাক্তারেরও উপকার। তাই আমার অনুরোধ থাকবে, সর্বশেষ যে কথা বলবো, সুস্থতার নিয়তে, সুস্থতার নিয়তে যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসেন। অনেকে দেখি যে বুড়া হোমিওপ্যাথি ডাক্তার খোঁজে, বলতে নেই থাক বাদই দিচ্ছি, বুড়া ছোড়া বলে কোনো কথা নেই। ভালো হোমিওপ্যাথি ডাক্তার সে চ্যাংড়াও হইতে পারে, বুড়াও হইতে পারে। এগুলা নিয়ে অনেকে মাথা ঘামান, এগুলা নিয়ে কোনো মাথা ঘামাবেন না। আসবেন,
মন খুলে কথা বলবেন। অনেক রুগীদেরকে দেখি বলতে লজ্জা পান। লজ্জার কোনো কারণ নেই। আপনি আপনার জন্য এসছেন। আর ডাক্তার আপনার জন্য চেষ্টা করবে। ডাক্তারের ক্ষমতা নেই যে ওষুধের মধ্যে এমন কিছু দিয়ে দেওয়া বা এমন ওষুধ দেওয়া আপনি ভালো হয়ে যাবেন। সে কোনো গ্যারান্টি দিতে পারবে না। একমাত্র ওই সকল ডাক্তাররা গ্যারান্টি দেয় যারা বোকাস। চিকিৎসা বিজ্ঞানে গ্যারান্টির কোনো জায়গা নেই। এটাই স্পষ্ট। আরো একটা কথা বলছি, আপনার দৌড়, ডাক্তারের দৌড়, ডাক্তারের দৌড়, আপনার দৌড়। মানে কোন দিকে? সুস্থতার দিকে, আপনাকে ভালোর দিকে নিয়ে যাওয়া। আপনি ভালোর দিকে যাবেন, সেই দৌড় যদি সমান না হয়, আপনি এদেশ ওদেশ দৌড়বেন কিন্তু সুস্থ হবেন না। আমি আজকের একটা বাত রোগী কথা বলছি, খুব হেডামলা মহিলা। মানে এই কারণে বলছি, সামান্য কষ্টকে কষ্ট মনে করেনি। সংসারের তাড়নায় সে কাজ করেছে। আজ বয়স ৩৫, কিন্তু তার অবস্থা হয়ে গেছে ৭৫ বছরের মতো। গোড়ালির হাড্ডি বেড়ে গেছে, ঘাড়ের হাড্ডি বেঁকে গেছে, বিভিন্ন শরীরে ব্যথা চলে আসছে। রাত হলে সে ব্যথায় সে আর থাকতে পারে না। আল্লাহু আকবার! এসোটাইটার এত বেড়ে হাই হয়েছে, সে বলে বোঝানোর মতো না। ক্রিটেনিন বেড়ে ১৮ হয়ে গেছে। এক নাজেহাল অবস্থা। আর ওই অ্যালোপ্যাথি গ্রাম্য ফার্মেসি গুলোতে গেছে, সাদা সাদা ট্যাবলেট সেগুলা দিয়েছে, খেয়ে আজ আরো ১২টা বেজে গেছে। এরকম সিচুয়েশনের আগেই সচেতন হয়ে ডাক্তারের কাছে যান। আশা করি উপকৃত হলেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সচেতন না হলে আপনি মানে দিশা নাই। সচেতন না হলে এই কথাগুলো বলছি, আলোচনাগুলো করছি শুধুমাত্র সচেতনতার জন্য। আল্লাহর হস্তে ভিডিওগুলো শেয়ার করে মানুষকে সচেতন হওয়ার সুযোগ দান করুন, সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।